तो हेलो माय डियर स्टूडेंट, तुम्हारे सबाइके परमाणुर गठনের नेक्स्ट पार्टेर ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে পরমাণুর গঠনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কিন্তু আমরা ডিসকাশন করব। তো এই কোয়ান্টাম সংখ্যা অথবা কোয়ান্টাম নাম্বার যে টপিকটা, এই টপিকটা তোমাদের ক্লাস 11 এর পয়েন্ট অফ ভিউ থেকে বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এই কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু কনফার্ম এসেই থাকে। তো সেই সূত্রে কিন্তু তোমাদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই কোয়ান্টাম সংখ্যার কিন্তু আমরা প্রত্যেকটা ছোট ছোট জিনিসকেও কিন্তু আমরা আজকের ফিয়ারটাই কিন্তু ডিসকাশন করব। তো সেই সূত্রে তোমাদেরকে কী করতে হবে না, ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। চলো শুরু করা যাক ভিডিও। তো এই যে কোয়ান্টাম সংখ্যা এর ব্যাপারে যে রহস্যটা, সেটা কিন্তু সবার আগে তোমাদেরকে জেনে নিতে হবে, কারণ রহস্য জানলে কিন্তু পড়ার প্রতি কিন্তু আগ্রহটা ইনক্রিজ করে। তো সেক্ষেত্রে এই যে কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা আসলো বা কেন, বা এই কোয়ান্টাম সংখ্যা আসার পিছনে যে রহস্য, সেই রহস্যটা কি। তো এর আগের পার্টের ভিডিও পর্যন্ত তোমরা একজন বিজ্ঞানীর নাম পড়েছো, যার নাম হচ্ছে বোর। কি বললাম? বিজ্ঞানী বোর। বোরের তোমরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক মডেল তোমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছো। সেখানে বোর কি বলেছিল? বোর বলেছিল ইলেকট্রন ইজ এ পার্টিকেল। ইলেকট্রন ইজ এ পার্টিকেল, ওকে না, পার্টিকেল। তো ইলেকট্রনকে একটা পার্টিকেলের সঙ্গে তুলনা করা হয়েছিল। এর আগে পর্যন্ত কিন্তু আমরা যতটা পড়েছিলাম যে ইলেকট্রন কিন্তু একটা পার্টিকেল, যে কি করছে না, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর কিন্তু অবিরাম কিন্তু ঘুরে চলেছে। এই কথাটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে এসেছি, ওকে না। এরপরে যখন বিজ্ঞানী ডি ব্রগলি হাইজেনবার্গ এলেন, সেই ডি ব্রগলি হাইজেনবার্গ কি বললেন না, ইলেকট্রন নট এ পার্টিকেলস, ইলেকট্রন ইজ এ ওয়েভ। তিনি কি বললেন না, ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ ফাংশন, ওকে। তিনি বলছেন যে ইলেকট্রন একটা ওয়েভ ফাংশন। সেই ওয়েভ ফাংশনের কথা আস্তে আস্তে যখন শর্টেঞ্জার ইকুয়েশন এলো, ডি ব্রগলি ইকুয়েশন হলো, সেই সময় এই যে ওয়েভ ফাংশন, এটাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের সামনে কিন্তু আরেকজন বিজ্ঞানী এসে পৌঁছালেন, যার নাম হচ্ছে কি না, শর্টেঞ্জার। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই শর্টেঞ্জার ইকুয়েশন, যার জন্য কিন্তু এই কোয়ান্টাম সংখ্যা এলো, ওকে। এই যে শর্টেঞ্জার ইকুয়েশন বা বিজ্ঞানী শর্টেঞ্জার তিনি কি বললেন না, তিনি বললেন ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ, আর সেই ওয়েভের মধ্যে ইলেকট্রন কিন্তু কোনো জায়গায় কিন্তু সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ তিনি যে ফাংশনটা দিলেন, সেই ফাংশনের মধ্যে আমরা কেবলমাত্র সেই যে ইলেকট্রনটিকে খুঁজে পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি পেতে পারি, বা এক্সাক্ট কোন পজিশনে আছে সেই পজিশনটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। যদি তোমাকে বলা হয় যে এই রাস্তা বরাবর কোনো একটা বস্তু দৌড়ে যাচ্ছে, তোমাকে যদি একই মুহূর্তে তাকে বলা হয় যে এর অবস্থান তুমি নির্ণয় করো, তুমি কি পারবে? কারণ তুমি যে মুহূর্তে এর অবস্থানটা তুমি বলবে, সেই মুহূর্তে সে কিছুটা কিন্তু ডিস্টেন্স আবার কিন্তু এগিয়ে যাবে। তো সেই সূত্রে কিন্তু তুমি তার এক্সাক্ট যে অবস্থান সেটা কিন্তু তুমি বলতে পারবে না। সেই ক্ষেত্রে শর্টেঞ্জারও কিন্তু সেই এক্সাক্ট যে লোকেশন, সেই লোকেশনটা কিন্তু বলতে পারবে না। বাট এক্ষেত্রে এই যে কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা আসলে ব্যাপারটা কি না, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আসলে যে ইলেকট্রন, যেটা কিনা একটা নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, সেই নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় তার যে একটা নির্দিষ্ট পজিশন বা যেখানে আমরা ওই যে ইলেকট্রনটাকে পাবো, সেই ইলেকট্রনকে পাওয়ার যে পসিবিলিটি, সেটাই কিন্তু আমাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলবে। অর্থাৎ এই কোয়ান্টাম সংখ্যার দ্বারা কিন্তু একটা ইলেকট্রনের সঠিক যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমরা কিন্তু খুঁজে পেতে পারি। আর তার জন্য আমাদেরকে হেল্প করেছিল কিনা শর্টেঞ্জার। তো তোমাদেরকে সবার প্রথমে এই শর্টেঞ্জার ইকুয়েশনটা কি না, সেটা কিন্তু জেনে নিতে হবে। তো প্রত্যেকে কিন্তু খাতা পেন কিন্তু বের করে নাও, নোট করতে শুরু করো, কারণ তোমাদের জন্য কিন্তু আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শর্টেঞ্জার ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ডি স্কোয়ার সাই, এটার নাম হচ্ছে জাই, ওকে, এই ত্রিশূলের মতন দেখতে, ওকে না, ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার জাই ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস ডি স্কোয়ার জাই ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার। এতটা অবধি প্রত্যেকে নোট করে নিয়েছো। এরপরে হচ্ছে গিয়ে এর সঙ্গে প্লাস আকারে থাকবে 8 পাই স্কোয়ার এম স্কোয়ার। কি বললাম? 8 পাই স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। তার সঙ্গে গুণ আকারে থাকবে ই মাইনাস ভি ইকুয়াল টু 0। এটা হচ্ছে গিয়ে আমাদের যে বিজ্ঞানী শর্টেঞ্জার আছে, যিনি বলেছিলেন যে
এটা একটা ওয়েভ, ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনের ইকুয়েশন কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের এটা নামে পরিচিত কি না শর্টেঞ্জার ইকুয়েশন। প্রত্যেকে কিন্তু এত অবধি আগে নোট করে নাও ভালোভাবে, ওকে, প্রত্যেকে কিন্তু ভালোভাবে এত অবধি কিন্তু আগে নোট করে নাও, ওকে। এরপরে আসছি গল্পে। তো এই শর্টেঞ্জার ইকুয়েশনের পরবর্তীকালে শর্টেঞ্জার ইকুয়েশনের যে সমাধান, সেই সমাধানও হলো গিয়ে এই কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এই কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে জানাবে যে এই যে ইলেকট্রন একটা ওয়েভ, সেই ওয়েভের মধ্যে ইলেকট্রনকে আমরা পাবো কোথায়, এক্সাক্ট লোকেশনটা কোথায়। তুমি ধরো বাইরে গেছো, তো বাইরে যাওয়ার পরে তোমাকে কোনো আমাদের স্টেট থেকে অন্য স্টেটে গেছো, সেই অন্য স্টেটে যাওয়ার পরে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বাবু তোমার বাড়িটা কোথায়, বা তোমার ঠিকানাটা কোথায়, বা তোমার অ্যাড্রেসটা কোথায়। তো তুমি যখন অ্যাড্রেস বলবে তোমার নিজের, তখন তুমি কি বলবে, অ্যাট ফার্স্ট বলবে যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। অ্যাট ফার্স্ট তুমি তোমার স্টেটের নাম বলবে, দেন ওই স্টেটের আন্ডারে কোন জেলাতে অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে তুমি বসবাস করো সেটা বলবে, দেন তুমি মিউনিসিপ্যালিটির আন্ডারে অথবা কোনো গ্রামে আছো সেই গ্রামের নাম বলবে, দেন কিন্তু তোমার হোম নাম অ্যাড্রেস অর্থাৎ তোমার যে হোম নাম্বার বা বাড়ির যে নাম্বার সেটাকে তুমি কিন্তু প্রদান করবে। তাহলে পরে কিন্তু তোমার আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা কিন্তু তুমি দিয়ে দেবে, যাতে করে যে কোনো পোস্ট যেখান থেকে আসুক না কেন তোমার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। তোমরা অলরেডি অনেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে থাকো, বিশেষ করে ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে, তখন তুমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও, কিন্তু তারা কিন্তু তোমার বাড়িতে এসে জিনিসটা পৌঁছে দিয়ে যায়। সেমভাবেই এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে গিয়ে ইলেকট্রনের অ্যাড্রেস। তোমার এই কোয়ান্টাম সংখ্যার দ্বারা তুমি একটা ইলেকট্রন কোন সেলে, কোন সাবসেলে, কোন অ্যাঙ্গেলে আছে তুমি এক্সাক্টভাবে তুমি ওটা কিন্তু বলতে পারবে যে ইলেকট্রনটা এত নম্বর সেলে, এত নম্বর সাবসেলের এত এত ডাইরেকশনে আছে, তার মান প্লাস হাফ না মাইনাস হাফ, এই সমস্ত কিছুটাই কিন্তু বলবে কে না কোয়ান্টাম সংখ্যা, ওকে। এত অবধি প্রত্যেকে আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। প্রত্যেকে নোট করতে থাকো এই কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। আমি কিন্তু বোর্ডটা কিন্তু মুছে দিলাম, এরপরে কিন্তু আমরা মেন পার্টে কিন্তু ঢুকে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আশা করি তোমাদের যারা যারা অলরেডি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিছু আইডিয়া আছে তারাও কিন্তু নতুন কিছু জিনিস কিন্তু আজকের ভিডিওতে শিখতে পারবে। আমি পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব জিনিসগুলো। তো সবাই নোট করতে থাকো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, ওকে। প্রত্যেকে নোট করতে শুরু করো। এতদূর অবধি প্রত্যেকে আশা করি বুঝতে পেরে গেছো। এরপর নোট করতে শুরু করো যে কোয়ান্টাম নাম্বার অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। না কোনো পরমাণুতে ঘূর্ণায়মান যে কোনো ইলেকট্রনের, এই যে একটা পরমাণুর মধ্যে কে থাকে, একটা নিউক্লিয়াস থাকে, একে কেন্দ্র করে কি ঘুরছে না ইলেকট্রন ঘুরছে। আমরা একটু আগে বললাম ইলেকট্রন কিন্তু ঘুরছে। তো এই ইলেকট্রন ঘোরার ফলে এই ইলেকট্রন এর প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করার জন্য, এই ইলেকট্রনের প্রকৃতি অর্থাৎ এই ইলেকট্রন কোন সেলের কোন সাবসেলে আছে এটা সঠিকভাবে বর্ণনা করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। এইগুলিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাকে টোটাল 4টি ভাগে ভাগ করা যায়। প্রত্যেকে কিন্তু খাতাতে নোট করতে শুরু করো, বারবার আমি কিন্তু কথাটা বলছি। এই কোয়ান্টাম সংখ্যাকে টোটাল 4টি ভাগে ভাগ করা যায়। যে 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি না নোট করো। 4টি কোয়ান্টাম সংখ্যা। 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি না 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে ফার্স্ট যে কোয়ান্টাম সংখ্যাটি আসছে সেটা হচ্ছে গিয়ে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা যে ইংলিশ টার্ম, সেই ইংলিশ টার্মটাও কিন্তু প্রত্যেকে কিন্তু নোটিস করতে থাকো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ওকে। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো। 1 নম্বর হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার ইংলিশ টার্ম হচ্ছে গিয়ে কি না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেন আসি সেকেন্ড যে কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে সেটা কি হচ্ছে গিয়ে কি না গৌণ কোয়ান্টাম সংখ্যা। প্রত্যেকে খাতায় নোট করো, প্রত্যেকে। একে আমরা কি বলি? এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। প্রত্যেকে কিন্তু নোট করো এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। দেন আসছি 3 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে গিয়ে কি না চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ইংলিশ টার্ম কি না, যেটার ইংলিশ টার্ম হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক
কোয়ান্টাম নাম্বার। প্রত্যেকে নোট করছো? ওকে, দেন আসছি 4 অ্যান্ড লাস্ট কোয়ান্টাম সংখ্যা, যার নাম কি না, যার নাম হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কি বললাম? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা কি বলি না স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রত্যেকে নোট করে নাও বাবা, প্রত্যেকে নোট করে নাও। তাহলে আমরা কি বললাম? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা বলবো স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, এতটা অবধি প্রত্যেকে কিন্তু আগে নোট করে নাও যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা টোটাল 4টা, সেই 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি। ওকে, প্রত্যেকে নোট করে নিয়েছো। এরপরে চলে আসবো আমরা বিস্তারে আলোচনায়। এই যে কোয়ান্টাম সংখ্যা, যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার কিছু বৈশিষ্ট্য বা সেখান থেকে আমাদের কি টাইপসের কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু ডিসকাশন কিন্তু এরপরেই হবে। তো চলো, আমি কিন্তু বোর্ডটা এরপর ক্লিন করলাম। ওকে, এরপরে তোমরা ফার্স্টলি সবার আগে টপিক করো, যে একটা প্যারা বানাও, সেই প্যারাতে লিখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, প্রত্যেকে কিন্তু খাতায় এইভাবে প্যারা করো। প্যারা করে লিখো কি না মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাই ব্র্যাকেটে লিখো কি না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই প্রিন্সিপাল বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা আসলে কি দ্বারা ডিনোট করা হয়? 1 নম্বর পয়েন্ট লিখো, এটি চিহ্নিত করা হয় বা এটি চিহ্নিত করা হয় স্মল এন দ্বারা। প্রত্যেকে নোট করো, স্মল এন দ্বারা কিন্তু একে চিহ্নিত করা হয়। আর এর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী না, প্রত্যেকটা যে কোয়ান্টাম সংখ্যা আছে, যেখানে আমরা বললাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, তারপরে আসছি গিয়ে কি না ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু আবিষ্কারকারক যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীগুলোর নাম কিন্তু প্রত্যেক জনের ক্ষেত্রে আলাদা আলাদা। তো এক্ষেত্রে যে বিজ্ঞানী এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা আবিষ্কার করেছিলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী বোর। কি বললাম? বিজ্ঞানী বোর। That's given by বোর। প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে নাও। এগুলো কিন্তু খুবই কিন্তু খুঁটিনাটি কোশ্চেন, যেগুলো কিন্তু এমসিকিউ টাইপের এসে থাকে। দেন সেকেন্ড হচ্ছে কি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একটা ইলেকট্রনের ব্যাপারে কি কি জানতে পারি। যেমন ভাবে তোমাকে একটা কথা দ্বারাই বলছি, যেমন এখানে আমরা কি বললাম, কোয়ান্টাম সংখ্যাটা কিছু চারটা সংখ্যার প্রয়োজন হয়, যার দ্বারা কিন্তু আমরা কি জানতে পারি, ওই এক্সাক্ট লোকেশনটা জানতে পারি একটা ইলেকট্রনের। যেমন ভাবে তুমি যদি অ্যাড্রেস জিজ্ঞাসা করো, সেই অ্যাড্রেস যখন তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই অ্যাড্রেসের সময় তুমি কি বলো? অ্যাট ফার্স্ট তুমি ভিলেজ লিখো, দেন তুমি পোস্ট লিখো, দেন তুমি পিএস লিখো, দেন তুমি কি লিখো? ডিস্ট্রিক্ট লিখো, দেন তুমি কি লিখো না স্টেট লিখো, আর দেন তুমি লিখো পিন। মানে তুমি বুঝতেই পারছো, এই কটা জিনিসের উপর ডিপেন্ড করে তোমার কিন্তু অ্যাড্রেসটা ডিপেন্ড করা হয়। সেম ভাবে একটা ইলেকট্রনের অ্যাড্রেসকে তোমাকে ডিপেন্ড বা নির্ণয় করার জন্য তোমাকে এই 4টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে। সেই 4টা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এগুলো। তো তার মধ্যে সবার আগে আমরা এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা একটা ইলেকট্রনের ব্যাপারে কি কি জানতে পারি না, এটি বর্ণনা করে কি বর্ণনা করে না, একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে। কি বললাম? কোন অরবিটে আছে, কোন অরবিটে আছে, অ্যান্ড কোন সেলে আছে। ওকে, অর ইলেকট্রনটির এনার্জি কত। তাহলে কি কি নির্ণয় করে বা কি কি বর্ণনা করে না, ওই যে ইলেকট্রনটা কোন অরবিটে আছে অথবা কোন সেলে আছে, ওই ইলেকট্রনটার এনার্জি কত,
আর এখানে তোমরা স্টার মার্ক দিয়ে আরেকটা জিনিস লিখতে পারো, এই পুরো ভাষাটাকে যদি আমি সিম্পলিফাই ভাবে বলি তো কি বলে না, সাইজ অফ দ্য অরবিটাল, কি বললাম, সাইজ অফ অরবিটাল, সাইজ অফ অরবিটাল বলে, কে বলে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ওকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর এনার্জির যে গ্যাপটা সেটা কি হয় না, যখন আমরা এক্ষেত্রে যখন আমরা কি করব না 1 2 3 4 এইভাবে যখন আগাতে থাকবো এনার্জি কিন্তু তত হাই হতে শুরু করবে, জাস্ট এক্ষুনি বলছি। তো এই ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখো, এই যে এন এর ভ্যালু কি কি হতে পারে, এন এর মান কি কি পারে, মানে এন ইকুয়াল হতে পারে 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত কিন্তু হতে পারে। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাস 9 থেকে এই জিনিসটা পড়ে আসছো যে এন এর মান 1 হলে তাকে আমরা বলি কে, এন এর মান 2 হলে তাকে আমরা বলি এল, এন এর মান 3 হলে তাকে আমরা বলি এম, এন এর মান 4 হলে তাকে আমরা বলি এন, এইভাবে কিন্তু হতে থাকে। ওকে, তো এক্ষেত্রে যখন আমরা এই দিক বরাবর যাব তখন কিন্তু কি হবে না, এই যে সাইজটা সেটা কিন্তু ইনক্রিজ করবে, মানে 1 নাম্বার যে সেলটা সেটা কিন্তু নিউক্লিয়াসের খুব কাছে থাকে, নিউক্লিয়াসের কাছে থাকার পরে ও কিন্তু সাইজে কিন্তু খুবই ছোট হয়। দেন আমরা যখন একটা সেকেন্ড যাব তখন কিন্তু বড় হবে, যখন থার্ড যাব আবার বড় হবে, যখন ফোর্থ যাব আবার বড় হবে। যেমনভাবে তোমরা দেখেছো যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো বিভিন্ন কিন্তু কক্ষপথে ঘোরে। তো এক্ষেত্রে কিন্তু সূর্য থেকে বিভিন্ন গ্রহের কিন্তু ডিস্টেন্সটাও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে মানে যত আমরা এরকম যাচ্ছি তার কিন্তু সেই সাইজটা কিন্তু ইনক্রিজ করছে। অ্যান্ড এই সাইজ ইনক্রিজ করার সাথে সাথে যত পিছন দিকে যাচ্ছে নিউক্লিয়াসের থেকে তত কিন্তু ওর এনার্জিটা কিন্তু হাই হচ্ছে। মানে তোমরা এখানে স্টার মার্ক দিয়ে আরেকটা জিনিস লিখতে পারো যে সাইজ অরবিটালের সাইজ যত ইনক্রিজ করবে তার সঙ্গে সমানুপাতিকভাবে ইলেকট্রনের এনার্জি কিন্তু ইনক্রিজ করবে। প্রত্যেকে কিন্তু এটা নোট করে নাও, এনার্জির সঙ্গে কিন্তু যে অরবিট তার যে সাইজ সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনেট। ওকে, যত এর আগের পার্টের ভিডিওতে কিন্তু আমি এটা ডিসকাশন অলরেডি করে ফেলেছি যে ধরো কোনো একজন স্টুডেন্ট কি হচ্ছে না ফার্স্ট বেঞ্চে বসে আছে আর তার টেবিলের সামনে বা তুমি এক্সাম লিখছো, তো এক্সাম লেখার ফলে তুমি কি করছো না, এটা হচ্ছে যে তোমার ফার্স্ট বেঞ্চ, তুমি এখানটাতে বসে আছো আর কোনো একজন স্টুডেন্ট এখানে লাস্ট বেঞ্চে বসে আছে, তো এর ফলে মাস্টার কিন্তু এখানে আছে, তো তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু কোনোরকম কোনো ডিসকাশন অথবা কোনোরকম কিন্তু কপি কিন্তু তুমি করতে পারবে না, কিন্তু এ কিন্তু ফুল স্বাধীনতার সাথে কিন্তু সেটা করতে পারবে। কারণটা কি, কারণ হচ্ছে সেম মাস্টারের থেকে অনেকটা ডিস্টেন্সে আছে। তো এক্ষেত্রেও সেম, এ কিন্তু অতটাও কিন্তু এনার্জি পাবে না যতটা কিন্তু এখানের একজন ইলেকট্রন কিন্তু সেটা পাবে। কারণ কি, এ আছে একদম নিউক্লিয়াসের কাছে, ওই জন্য ও কিন্তু সুস্থিত। ওকে, আর একজন ব্যক্তি তখনই সুস্থ হবে যখন তার এনার্জিটা হবে লো, এক্ষেত্রে তার কিন্তু এনার্জিটা লো। প্রত্যেকে এতটা অবধি নোট করে নাও, কিন্তু নোট করে নাও। এরপরে আসছি, এর আগের পার্টের ভিডিওতে আমরা এটাও ডিসকাশন করেছিলাম যে এই যে এনার্জির কথাটা এলো, এই এনার্জির টার্মটা বা আমি তোমাকে জিজ্ঞাসা যদি করি যে 2 নাম্বার এই যে অরবিট, সেই অরবিটের ক্ষেত্রে তুমি যদি একটা ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেট করো সেই এনার্জিটা কি হতে পারে। তো এই যে এনার্জি অফ এনটি সেল, এই এনটি সেলের জন্য এনার্জি কি হবে, এনার্জি হবে 13.6, কি বললাম 13.6 ইন্টু জেড স্কোয়ার মানে কি, এখানে হচ্ছে অ্যাটমিক নাম্বার যে মলিকুলসটার জন্য তুমি কাজটা করছো বা যে অ্যাটমটার জন্য কাজটা করছো সেই অ্যাটমটার অ্যাটমিক নাম্বার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এখানে এন স্কোয়ার ফর হচ্ছে গিয়ে কি না সেল নাম্বার, অ্যান্ড ইভি এর হচ্ছে গিয়ে কি না একক। ওকে, এটা হচ্ছে গিয়ে কিন্তু এনার্জি ক্যালকুলেট করার যে মেথড বা সূত্র। ওকে, 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি। প্রত্যেকে আশা করি এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিন্তু বেসিক যে আইডিয়া সেটা কিন্তু তোমাদের কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে নেক্সট 4 নম্বর পয়েন্ট দাও। এক্ষেত্রে আমরা কিন্তু এর যে কৌণিক ভরবেগ, অর্থাৎ এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে একজন ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করব। তো সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কি হবে না এম ভি আর, প্রত্যেকে কিন্তু লিখো আগে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কি না অ্যাঙ্গুলার
অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, লিখো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ ইকুয়াল টু mvr, কি বললাম mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, প্রত্যেকে নোট করে নাও mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। ওকে, এটা হচ্ছে কৌণিক ভরবেগের কিন্তু সূত্র। ওকে, হয়ে গেছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দেন আসবো আমরা নেক্সট প্রত্যেকে এত অবধি স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় কিন্তু নোট করে নাও। ওকে, চলো নেক্সট, আমি কিন্তু মুছলাম আবার। দেন পয়েন্ট করো, আবার ঘুরে পয়েন্ট করো হচ্ছে গিয়ে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটাকে কি দ্বারা ডিনোট করা হয় অলরেডি কিন্তু প্রত্যেকে কিন্তু জেনে গেছো। আশা করি তোমরা কিন্তু যারা যারা অলরেডি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিছু জানো তারাও কিন্তু নতুন নতুন কিছু কিন্তু জিনিস পাবে বা খাতাটাকে গুছিয়ে লেখার মতন কিন্তু একটা আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে আসছি আমরা গৌণ, কি বললাম গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো এই এজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা সবার আগে বলবো কি দ্বারা চিহ্নিত করা হয়। 1 নম্বর পয়েন্ট তোমরা লিখো, এটি চিহ্নিত করা হয় এল দ্বারা, স্মল এল দ্বারা, কি দ্বারা স্মল এল দ্বারা। প্রত্যেকে কিন্তু এটা কিন্তু নোট করো। আর এই যে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটা কার দ্বারা গিভেন হয়েছিল, গিভেন বাই সামারফিল্ড, বিজ্ঞানী সামারফিল্ড। লিখো বিজ্ঞানী সামারফিল্ড। ওকে, প্রত্যেকে নোট করে নাও বিজ্ঞানী সামারফিল্ড। 1 নম্বর পয়েন্ট আশা করি প্রত্যেকে কিন্তু নোট হয়ে গেছে। দেন চলো নেক্সট, সেম ভাবে এর দ্বারা অর্থাৎ এই গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কিটা জানতে পারবো। অ্যাট ফার্স্ট আমরা ভিলেজ জানলাম, এরপর আমরা কি জানবো, পোস্ট জানবো। সেম ভাবে আমরা ইলেকট্রনের প্রথমে আমরা অরবিট জানলাম বা সেল জানলাম, এরপর আমরা সাব অরবিট অথবা সাব সেল জানবো। ওকে, এরপরে চলে আসো, এখানে লিখো এটি বর্ণনা করে কি সম্পর্কে, ইলেকট্রন এ বা ইলেকট্রনটি কোন সাবসেলে, সাব সেল और সাব ऑर्बिट। ओके, साब ऑर्बिट और इलेक्ट्रन ए साब एनार्जी, কি বললাম সাব এনার্জি সম্পর্কে এ কিন্তু বিশ্লেষণ করে। ওকে, বা এখান থেকে তোমরা স্টার মার্ক দিয়ে বলতে পারো যে অরবিটালটা আমরা নিচ্ছি সেই অরবিটালের শেপ, অরবিটাল এর শেপ সম্পর্কেও কিন্তু এই গৌণ কোয়ান্টাম সংখ্যা কিন্তু কথা বলে। অরবিটালের শেপটা কিরকম হবে, একটা অরবিটালের শেপ কি টাইপসের হবে। 3 নম্বর পয়েন্ট লিখো, এল এর ভ্যালু কি কি পসিবল, এল এর ভ্যালু কি কি পসিবল না, এল ইকুয়াল টু হতে পারে 0, এল ইকুয়াল টু হতে পারে 0। যখন এই এল এর ভ্যালু হবে 0 তখন আমরা তাকে বলবো এস, কি বলবো এস। আর এসটা দেখতে কিরকম না, এসটা দেখতে হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল, এস হচ্ছে দেখতে স্ফেরিক্যাল। দেন আসছি এল ইকুয়াল টু 1, যখন এল এর ভ্যালু 1 তখন আমরা তাকে বলবো পি। এল ইকুয়াল টু যদি 1 হয় তখন আমরা তাকে পি বলবো। আর পি দেখতে হবে ডাম্বেল শেপ, এক পাশে হবে প্লাস এক পাশে হবে মাইনাস। যখন এল ইকুয়াল টু 2 তখন আমরা তাকে বলবো ডি শেপ। আর ডি শেপ দেখতে হবে কিরকম না, ডবল ডাম্বেল, কিরকম ডাম্বেল, ডবল ডাম্বেল। ওকে, প্রত্যেকে কিন্তু নোট করো। এরপরে যখন এল ইকুয়াল টু 3 তখন আমরা বলবো এফ। আর এর যে শেপটা হয় সেটা হয় কি না কমপ্লিকেটেড, কি বললাম কমপ্লিকেটেড, এরকম দেখতে হবে। ট্রিপল ডাম্বেলও তোমরা কিন্তু বলতে পারো। এক্ষেত্রে এটা থাকবে এই অ্যাক্সিস বরাবর, এটা থাকবে এই অ্যাক্সিস বরাবর। প্রত্যেকে কিন্তু ভালো করে খাতায় কিন্তু নোট করো। ওকে, 0 হলে এস, এল হলে এল ইকুয়াল টু 1 হলে পি, এল ইকুয়াল টু 2 হলে ডি, এল ইকুয়াল টু 3 হলে এফ। এটাও কিন্তু ডট 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 কিন্তু চলতেই থাকবে। ওকে,
প্রত্যেকে এতটা অবধি ভালো করে নোট করে নাও, ভালো করে এতটা অবধি কিন্তু প্রত্যেকে নোট করে নাও। ওকে, কমপ্লিট। দেন চলো এরপরে হচ্ছে গিয়ে এল ইকুয়াল টু 0। এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট প্রত্যেকে কিন্তু নোট করো। আমি উপর সাইডে কিন্তু গ্রাফ করলাম, কারণ হচ্ছে আমার জায়গার প্রয়োজন। ওকে, দেন দেখো এই ক্ষেত্রে একটা কাজ করে, এই গৌণ কোয়ান্টাম সংখ্যা কি কাজ করে না, সাবসেল সম্পর্কে কিন্তু তোমাকে আইডিয়া দেয়। কি দেয়? সাবসেল সম্পর্কে কিন্তু তোমাকে ধারণা দেয়। কি সম্পর্কে? সাবসেল সম্পর্কে আইডিয়া বা সম্পর্কে বলে। কি বলে না, সেল নাম্বার ইকুয়াল টু সাবসেল নাম্বার। যদি কোনো একটা সেলের n হয় তার সেল নাম্বার, তাহলে সাবসেল হবে n, মানে তার মধ্যে সাবসেল থাকবে n। যদি ধরো আমি n এর জায়গায় 2 বসাই, তার মানে তাতে থাকবে দুটো। কটা থাকবে? দুটো। যেমন ভাবে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বলি, তোমরা অলরেডি জানো, তো 1, এই যে 1 বলি, 1 কখন হয়? n ইকুয়াল টু 1, তখন আমরা কি বলি? এটাকে কে বলি। তো এই কে সেলের মধ্যে কতগুলো সাবসেল থাকে? একটাই থাকে, সেটাকে আমরা কি বলি? 1s বলি। n ইকুয়াল টু যখন 2, তখন তাকে আমরা l বলি, সেক্ষেত্রে কি থাকে? এটা 2s and 2p থাকে। ওকে, যখন আমরা n ইকুয়াল টু 3 বলি, তখন আমরা কি বলি? 3s 3p and 3d। মানে তোমরা বুঝতেই পারছো, সেল নাম্বার এর উপর কিন্তু সাবসেলের কিন্তু সংখ্যা কিন্তু ডিপেন্ড করে। 1 তো একটা, 2 তো দুটা, 3 তো তিনটা। আশা করি প্রত্যেকে কিন্তু এতটা অবধি বুঝতে পেরে গেছো। প্রত্যেকে কিন্তু এতটা অবধি ভালো করে নোট করে নাও। তো এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট, সেটা কি না, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে কি, এল এর ভ্যালু এন এর উপর কিভাবে ডিপেন্ড করে। এল এর ভ্যালু এন এর উপর কিভাবে ডিপেন্ড করে, এটা তোমরা কিন্তু পরবর্তী যে পয়েন্ট 5 নাম্বার পয়েন্টে কিন্তু তোমরা নোট করো। 5 নাম্বার পয়েন্ট বলে কিন্তু তোমরা নোট করো। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে গিয়ে 0 টু মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এল এর ভ্যালু 0 টু n-1 পর্যন্ত এক্ষুনি বোঝাচ্ছি। বা তোমরা এভাবে লিখতে পারো 0 লেস দেন ইকুয়াল টু l ইকুয়াল টু n-1 প্রত্যেকে কিন্তু এইভাবেও কিন্তু লিখতে পারো। তো এক্ষেত্রে যদি আমরা এক্ষেত্রে বের করে নেব যে এই যে ফার্স্ট সেল, অর্থাৎ এই যে n ইকুয়াল টু যখন 1 বলি আমরা, সেই n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে কোনটা হবে? s হবে, p হবে, d হবে না f হবে? তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে যখন n ইকুয়াল টু 1, তখন l এর ভ্যালু কি হবে না 0 থেকে কি বলেছে? n-1। সবার আগে আমাকে n-1টা বের করতে হবে। তাহলে n-1 কত হবে? 1 - 1 ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। তার মানে 0 থেকে 0 মানে কত হবে? 0। একটাই। যখন n ইকুয়াল টু 2, তখন কি হবে না 0 টু n-1। তাহলে কি হবে? 0 টু 2 - 1 মানে কত? 0 টু 1 মানে কত? 0,1। তার মানে যখন সেল হচ্ছে 2, তখন কি থাকবে? 0 থাকবে আর 1 থাকবে, মানে কি s থাকবে আর p থাকবে। এরকমভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। ওকে, চলো নেক্সট পয়েন্ট। প্রত্যেকে কিন্তু ভালোভাবে বুঝে শুনে কিন্তু নোটটা করবে। যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি পার্সোনালি মেসেজ করতে ইচ্ছা করে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু তোমরা আমার ডেসক্রিপশানে দেওয়া এফবি লিঙ্ক আছে, সেই এফবি লিঙ্কে আমার চ্যানেলের যে পেজ, সেই পেজটা পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। ওকে, এছাড়াও এই সম্পর্কে যদি কোনো ম্যাথমেটিক্যাল কনক্লুশন পেতে হয়, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদেরকে জয়েন করে নিতে হবে। ওকে, তো এক্ষেত্রে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা গৌণ কোয়ান্টাম সংখ্যা, এই গৌণ কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এর যে 6 নাম্বার পয়েন্টে যে অপশনটা লিখবে, সেটা হচ্ছে গিয়ে এর যে কৌণিক ভরবেগ। কি বললাম? কৌণিক ভরবেগ। তো এই কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি হবে না, এই কৌণিক ভরবেগকে কি দ্বারা ডিনোট করা হয়? l দ্বারা ডিনোট করা হয়। ওকে, l ইকুয়াল টু কি হবে না √ওভার অফ l ইন্টু l প্লাস 1। প্রত্যেকে কিন্তু নোট করো, √ওভার অফ l ইন্টু l প্লাস 1 h বাই
কি বললাম h/2 h/2 এই h/2 কে আমরা কি বলতে পারি না √l + 1 h বার কি বলতে পারি h বার। প্রত্যেকে কিন্তু ভালোভাবে নোট করো, এর কিন্তু ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, এর কিন্তু তোমাকে কোনো সময় বলবে না যে এটা কোথা থেকে এলো কিভাবে এলো, এটা কিন্তু ক্যালকুলেশন করো। তোমরা জাস্ট এই মেথডটা জানলেই হবে যে l = √l + 1 h/2 প্রত্যেকে আশা করি এতটা অবধি বুঝতে পেরে গেছো। এরপরে চলো নেক্সট কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারে জানতে। তো নেক্সট যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেই নেক্সট কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে গিয়ে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। নেক্সট কোয়ান্টাম সংখ্যা হচ্ছে গিয়ে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি প্রত্যেকে কিন্তু আবারও নোট করো। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এটাকে বলা হয় কি না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এক্ষেত্রেও সেম পয়েন্ট, সবার আগে লিখো না এটি ডিনোটেড বাই বা এটি চিহ্নিত করা হয়, এটি চিহ্নিত করা হয় কি দ্বারা হয় m দ্বারা। কি বললাম এটি চিহ্নিত করা হয় m দ্বারা অথবা m নিচে l দ্বারা। কি বললাম m নিচে l দ্বারা। ওকে, প্রত্যেকে এত অবধি নোট করে নিয়েছো। এরপরে নেক্সট এটি কার দ্বারা গিভেন হয় গিভেন বাই বিজ্ঞানী লিন্ড। কি বললাম বিজ্ঞানী লিন্ড। প্রত্যেকে কিন্তু নোট করো বাবা, প্রত্যেকে নোট করো। 2 নাম্বার দেন হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে এটি আমাদের কি সম্পর্কে বর্ণনা করে না এটি বর্ণনা করে অরবিটাল সম্পর্কে কিন্তু এ কিন্তু বিশ্লেষণ করে। ওকে, তো এই যে এম এর ভ্যালু 3 নম্বর পয়েন্ট, এম এর ভ্যালু কি হতে পারে না এম এর ভ্যালু হতে পারে m = হতে পারে -l টু কার ভ্যালু বললাম m এর ভ্যালু -l2 +l পর্যন্ত কিন্তু হতে পারে, -l থেকে +l পর্যন্ত কিন্তু হতে পারে। তো তোমাকে যদি সাপোজ বলা হয় যে l এর ভ্যালু কত দেওয়া আছে 0, আমরা একটু আগে জানলাম যে l এর ভ্যালু কি হতে পারে না l = 0 হতে পারে, l = 1 হতে পারে, l = 2 হতে পারে, l = 3 হতে পারে, s এটা p এটা d আর এটা f। তো তোমাকে সবার প্রথমে বলা হয়েছে l এর ভ্যালু যদি 0 হয় তাহলে m এর ভ্যালু কি হবে না m = যেটা হবে সেটা কি হবে না -l2 +l। তার মানে কি -0 to +0 মানে কত 0, -0 to +0 মানে 0, আর 0 মানে হচ্ছে গিয়ে কি না s যে শেপটা কিরকম হবে না এর যে ঘর সংখ্যা থাকবে সেটা কটা না একটা থাকবে। মানে l = 0 হলে যে s হয় সেই s এর মধ্যে ঘর সংখ্যা বা কক্ষক সংখ্যা কটা থাকবে মাত্র একটা থাকবে। প্রত্যেকে কিন্তু বুঝতে পারছো এ কি বিশ্লেষণ করার চেষ্টা করছে অরবিটাল সম্পর্কে কিছু বলার চেষ্টা করছে। ওকে, এরপরে চলো যখন l = আমরা 1 ধরছি, যদি l = 1 ধরি তাহলে আমরা এখানে মান বসাবো -l2 +l, তাহলে কি হবে -l মানে কত -1 থেকে কত -1 থেকে +1 পর্যন্ত আমরা ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে এটা তো পুরোটাই একটা সংখ্যা রেখা, তোমরা অলরেডি সংখ্যা রেখা জানো। এটা যদি 0 হয় এদিকে হয় -1 এদিকে হয় +2 কত হয় -2 এদিকে হয় -3 এদিকে হয় +1 +2 and +3। তাহলে এখান থেকে এখানের অবধি আমাদের কটা ঘর পাবো 3টা। তাহলে সেগুলো কি একটা হবে -1, একটা হবে 0, একটা হবে +1। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কটা 3টা। কি পেলাম -1 0 and +1। তাহলে আমরা এখানে পাচ্ছি কতগুলো l = 1 হলে তাকে আমরা কি বলি p বলি। এই p এর মধ্যে আমরা পাচ্ছি তাহলে কটা বক্স বা কটা 3টা। ওকে, এই 3টার নাম কিন্তু এটা যদি আমরা 0 ধরি এটাকে আমরা হলে +-1, এটাকে +-1 ধরবো, হলে এটাকে +1 এটা 0 এটা -1 ধরবো, অথবা
এটাকে -1 0 অ্যান্ড এটাকে +1 ধরবো, যে কোনো একটা ভাগে কিন্তু আমরা এটাকে ধরতে পারি। ওকে, এর নাম প্রত্যেকে কিন্তু খাতায় কিন্তু নোট করতে থাকো। ওকে, এটাকেও এভরি টাইম প্রত্যেকে নোট করা। এটাকে কি বলা হয়? মিডলটাকে কি বলা হয়? তো মিডলটাকে কি বলা হয় না, মিডলটাকে বলা হয় পিজেড। কি বলা হয়? পিজেড। অ্যান্ড এটাকে বলা হয় পিএক্স অ্যান্ড এটাকে বলা হয় পিওয়াই। কি বললাম? এটাকে বলা হয় পিএক্স অ্যান্ড পিওয়াই। যখন মাইনাস অ্যান্ড প্লাসের যখন চেঞ্জ হবে, এটা পিওয়াই অ্যান্ড এটা পিজেড এরকম কিন্তু হতে শুরু করবে, কিন্তু 0 ইকুয়াল টু হবে পিজেড। ওকে, প্রত্যেকে নোট করো। এরপরে আসছি এল ইকুয়াল টু যখন 2, তাহলে এল ইকুয়াল টু 2 হলে তাকে আমরা কি বলি? ডি বলি। তো ডি এর মধ্যে কি থাকবে না, ডি এর মধ্যে থাকবে, দেখো এখানটাতে আমি মুছলাম, তাহলে কি হবে? -2 থেকে +2, তাহলে -2, একটা হবে -2, একটা হবে -1, একটা হবে 0, তারপরে হবে কি +1 +2, মানে কটা হলো? 5টা। তার মানে ডি যে সাবসেল, সেই সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে? 1 2 3 4 5, কটা থাকবে? 5। তার মধ্যে মিডলেরটা হবে 0, এটা হবে -1, এটা হবে -2, এটা হবে +1, এটা হবে +2, অর এটাও পসিবিলিটি আছে, এটা +2, এটা +1, এটা 0 -1 অ্যান্ড -2। ওকে, প্রত্যেকে কিন্তু ভালোভাবে কিন্তু নোট করতে আরম্ভ করো। ওকে, প্রত্যেকে কিন্তু ভালোভাবে কিন্তু নোট করতে আরম্ভ করো। এরপরে আসছি এর যে নাম, এই যে -2 যখন হচ্ছে, এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে গিয়ে dxy। কি বললাম? এই পার্টটার নাম হচ্ছে গিয়ে dxy। দেন এর নাম হচ্ছে গিয়ে dyz। কি বললাম? dyz। দেন 0 যেটা, তার নাম হচ্ছে গিয়ে dz²। কি বললাম? dz²। তারপরে যে যখন প্লাস হচ্ছে তখন হচ্ছে dx² - y², dx² - y²। দেন যে লাস্টটা আছে তার নাম হচ্ছে গিয়ে dxz। কি বললাম? dxz। যখন এটা এদিকে মাইনাস লিখবে তখন কিন্তু এ চেঞ্জ হতে শুরু করলো। এই যে এটা যখন এদিকে যখন প্লাস লিখবো এদিকে, তখন এটা কিন্তু পাল্টে যাবে। প্লাস যখন এদিকে, তখন dxzটা কিন্তু এদিকে হবে। ওকে, সিম্পল ব্যাপারটা কিন্তু একই রকম ভাবে। ওকে, এরপরে চলো নেক্সট আর একটা বাকি আছে যেটা আমরা পড়ি, সেটা হচ্ছে গিয়ে কি না 4। তো l ইকুয়াল টু 4 হলে তাকে আমরা কি বলি? 3, আর 4 হলে আমরা তাকে জি বলি। ওকে, তো l ইকুয়াল টু যখন 3, তাহলে l ইকুয়াল টু যখন 3, তখন আমরা বলি f। তাহলে f এর ক্ষেত্রে কি হবে না, আবার মুছলাম আমি, তাহলে এখানে কি হবে? -3 to +3, তার মানে কত? -3, -2, -1, 0, +1, +2, +3, মানে কটা হলো? 1 2 3 4 5 6 7, কটা হলো? 7টা। তাহলে এখানে f এর যে ঘর সংখ্যা সেটা কত হবে? 1 2 3 4 5 6 7, 7টা। কি হবে? 7টা। সেম ভাবে মাঝখানে 0, -1 -2 -3, +1 +2 +3। এর ক্ষেত্রে কিন্তু নাম মনে রাখার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই। তো আশা করি প্রত্যেকে এতটা অবধি বুঝতে পেরে গেছো। এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো, অ্যাট লাস্ট কোয়ান্টাম সংখ্যা, যার নাম আমি কিন্তু এটা পুরোটাই মুছলাম এরপর। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যাট লাস্ট কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আশা করি প্রত্যেক কিন্তু এতটা অবধি ক্লিয়ার কাট হয়ে গেছো। অনেকে কিন্তু আশা করি নতুন নতুন জিনিস কিন্তু পয়েন্টে তুলেছ। কমেন্ট করে জানাবে কাদের ক্ষেত্রে নতুন নতুন লাগলো, কাদেরকে ভালো লাগলো, কাদেরকে খারাপ লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড অবশ্যই লাইক দিয়ে বুঝিয়ে দেবে ভালো লাগলো না খারাপ লাগলো। ওকে, এরপরে আসছে কি না ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে কি বলা হয়? স্পিন। তোমরা হচ্ছে আমাদের মোটিভেশন, প্রত্যেকটা কাজ করার জন্য যেমনভাবে মোটিভেশন লাগে, তোমাদের পড়ার জন্য যেমনভাবে মোটিভেশন লাগে, তোমাদেরকে বলা হয় যে চাকরি করবে, সেরকমভাবে আমাদেরও ভিডিও বানানোর জন্য মোটিভেশন চাই। সেই মোটিভেশনটা হচ্ছে তোমরা আমাদেরকে সাপোর্ট করলে কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। সেই মোটিভেশন করার পদ্ধতিটা কি? লাইক করে অ্যান্ড কমেন্ট করে। ওকে, দেন নেক্সট পয়েন্ট তোমরা কিন্তু নোট করতে শুরু করো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে কি না, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে এটি চিহ্নিত করা হয়, এটি চিহ্নিত করা হয় কি দ্বারা? এটি কি দ্বারা চিহ্নিত করা হয়? এস অর
এমএস দ্বারা, এস অথবা এমএস দ্বারা। ওকে, আর এটা কোন বিজ্ঞানী দ্বারা দেওয়া হয়েছিল না, গিভেন বাই বিজ্ঞানী উলেন বে। প্রত্যেকে কিন্তু নামটা কিন্তু মনে রাখবে। ওকে, দেন চলো নেক্সট পয়েন্টটা কি না, এই যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা থেকে আমরা কি জানতে পারি না, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি বা এটি বর্ণনা করে কি সম্পর্কে, এটি বর্ণনা করে ইলেকট্রন এর স্পিন বা ঘূর্ণন সম্পর্কে, স্পিন অর ঘূর্ণন সম্পর্কে কথার অর্থ কি না, ক্লকওয়াইজ অর এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এই দুটোকে ডিনোটেট করা হয় কি দ্বারা না, প্লাস হাফ অর মাইনাস হাফ। এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একটা কন্ডিশন বলছি, প্রত্যেকে কিন্তু স্টার মার্ক দিয়ে নোট করবে, যে তুমি বলে দিলে ক্লকওয়াইজ যখন ঘুরছে তখন তুমি বলছো প্লাস হাফ, আর যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরছে তখন তুমি তাকে বলছো মাইনাস হাফ। এমনটা কিন্তু নয়, আমরা কিন্তু বোথ সাইডের ক্ষেত্রে যে কোনো একটাকে প্লাস হাফ আর যে কোনো একটাকে কিন্তু আমরা মাইনাস হাফ দ্বারা কিন্তু নোট করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে কক্ষকগুলো পাচ্ছিলাম, যে অরবিটালগুলো পাচ্ছিলাম, সেক্ষেত্রে একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে। সেই দুটো ইলেকট্রন কি থাকবে না, দুটো অপোজিট ডাইরেকশনে থাকবে, একটা যদি ক্লকওয়াইজ থাকে, একটা থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ। যেমনভাবে আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করতে পারি, একটা ক্লাসরুমের মধ্যে বা একটা রুমের মধ্যে বা একটা মেসের মধ্যে কিন্তু দুজন সেম ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু থাকতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে তাদের মধ্যে একটা বিশাল বড় কম্পিটিশন থাকে, সেই কম্পিটিশনের কারণে তাদের মধ্যে কিন্তু ইগোর সৃষ্টি হয়, তারপরে কিন্তু থাকতে পারে না। কিন্তু একজন যদি লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট অ্যান্ড যদি হায়ার ক্যাটাগরি স্টুডেন্টকে রেখে দেওয়া হয়, তারা কিন্তু থাকতে পারবে, তারা কিন্তু বিপরীত ক্যারেক্টার যুক্ত। তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিপরীত ক্যারেক্টার যুক্ত। ওকে না, প্রত্যেকে বুঝতে পেরে গেছো আশা করি, এতটা অবধি। ওকে, দেন হচ্ছে গিয়ে নেক্সট, আমরা যদি টোটাল একটা ইলেকট্রনের টোটাল যদি স্পিন কত হয় বা টোটাল ঘূর্ণন কত হয় সেটা যদি ক্যালকুলেট করতে চাই, সেটা কি হবে না, টোটাল স্পিন ইকুয়াল টু কি হবে, টোটাল স্পিন ইকুয়াল টু হবে কি না, প্লাস মাইনাস এন বাই টু। এখানে এনটা কি, এন হচ্ছে গিয়ে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এস আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস লেখা হয়নি, এস হচ্ছে কি হতে পারে না, প্লাস অথবা মাইনাস হাফ কিন্তু হতে পারে। এদিকে লিখেছি বাট এখানে লিখিনি, ওই জন্য লিখে দিলাম। দেন চলো নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে স্পিনের ক্ষেত্রে, স্পিন এর এখানে বানানটা ভুল লেখা হয়ে গেছে, স্পিনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ, কি বললাম, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ কি হবে, কৌণিক ভরবেগ হবে এস মাইনাস ওয়ান, কি বললাম, এস মাইনাস ওয়ান এইচ বাই টু পাই। সেম ভাবে আমরা কি বলতে পারি না, রুট ওভার অফ এস মাইনাস ওয়ান এইচ বার, কি বললাম, এইচ বার। প্রত্যেকে এত অবধি নোট করে নাও। দেন চলো ম্যাগনেটিক মোমেন্টাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানের মধ্যে, এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপসের কোশ্চেন কিন্তু এসে থাকে। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ম্যাগনেটিক মোমেন্টাম যদি তোমাকে বের করতে বলে, তুমি কিভাবে বের করবে? ম্যাগনেটিক মোমেন্টাম বের করতে গেলে তুমি কি করবে না, রুট ওভার অফ n প্লাস টু, এখানেও লিখবে n ইকুয়াল টু হচ্ছে গিয়ে নট মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n ইকুয়াল টু হচ্ছে গিয়ে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। দেখাচ্ছে তো লাস্ট অবধি? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে বাবা, ওকে। দেন তোমাদেরকে এখন একটা সিম্পল প্রসেস আমি যেটা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে দেখো। ওকে, এরপর তোমরা কিভাবে এটাকে সিম্পলিভাবে একটা নোট করতে পারো বা মনে রাখতে পারো, সেটা কিন্তু আমি তোমাদেরকে মেথডটা শিখিয়ে দিচ্ছি। আশা করি এতটা অবধি প্রত্যেকে নোট করে নিয়েছো। আমি বোর্ডটা ক্লিন করে এখনো পর্যন্ত কিন্তু সব থেকে শর্ট ট্রিক্সটা তোমাদেরকে আমি জানাবো। দেখো, যদি ভালো লাগে লাইক করো। ওকে না বাবা, প্রত্যেকে কিন্তু আশা করি ভালোই লাগছে ক্লাসগুলো, কমেন্ট করে জানাবে। চলো, তো অ্যাট ফার্স্ট আমরা যেটা জানছি সেটা কি না, এন। তোমরা এখন এন লিখবে, দেন দাগ টানবে,
দেন লিখবে এল, দেন দাগ টানবে, দেন লিখবে এম, দেন দাগ টানবে, দেন লিখবে এস, দেন দাগ টানবে, দেন লিখবে টোটাল ইলেকট্রন। কি লিখবে? টোটাল ইলেকট্রন। দেন কি করবে? দাগ টানবে। যদি n ইকুয়াল টু 1 হয়, n এর ভ্যালু কি কি হতে পারে? n এর ভ্যালু 1 হতে পারে। এখানে বক্সে লিখবে l এর ভ্যালু কি কি হতে পারে? l এর ভ্যালু হতে পারে 0 টু n মাইনাস 1, 0 টু n মাইনাস 1। m এর ভ্যালু কি কি হতে পারে? না মাইনাস l টু মাইনাস l টু প্লাস l, মাইনাস l টু প্লাস l। আর s এর ভ্যালু কি কি হতে পারে? প্লাস মাইনাস হাফ। প্রত্যেকে কিন্তু এগুলো এরকম ভাবে নোট করে নেবে। এরপরে যখন n এর ভ্যালু 1 তখন কি হতে পারে? এটা 0। একটু আগে আমরা ক্যালকুলেট করে দেখালাম 0 টু n মাইনাস 1 মানে কত? 0 টু 1 মাইনাস 1 ইকুয়াল টু কত? না 0 টু 0, 0 টু 0 মানে কত? 0। তাহলে 0 0 যদি হয় m এর ভ্যালু কি হবে? মাইনাস l টু প্লাস l, প্লাস l তার মানে কত? মাইনাস 0 টু প্লাস 0 মানে কত? 0। আর 0 হওয়া মানে এটা কি হবে? s হবে। 0 হওয়া মানে কি হয়ে যাবে? s হবে। মানে 1 নাম্বার সেলের মধ্যে একটাই সাবসেল থাকবে, আর ওই একটা সাবসেলের মধ্যে একটাই অরবিটাল থাকবে। সেই একটাই অরবিটাল হচ্ছে গিয়ে s অরবিটাল। সেই s অরবিটালটার আমরা নাম দিব কি? না 1s। কি নাম দেব? 1s। যেহেতু 1 নাম্বার সেলে আছে তার জন্য 1s। আর এটা কিরকম হয়? একটাই মাত্র বক্স থাকে, একটা প্লাস একটা মাইনাস, দুটো ইলেকট্রন থাকতে পারে। টোটাল ইলেকট্রন কটা? দুটো। কটা লিখবে? দুটো। এরকম ভাবে একে দাগ টানবে। দেন লিখবে 2 নাম্বার। 2 নম্বরের ক্ষেত্রে কি হবে? একটু আগে বললাম 0 টু n মাইনাস 1। তাহলে 0 টু n মাইনাস 1 হলে এখানে কত হয়ে যাবে? 1 এর জায়গায় কত হয়ে যাবে? এটা 2। তাহলে 2 মানে কত? এটা 1। তার মানে এখানে হয়ে যাবে 0, 1। তাহলে এখানে একটা 0 লিখো, নিচে লিখো 1। যখন 0 তখন m এর ভ্যালু কি হবে? when l এর ভ্যালু 0, m এর ভ্যালু কত হবে? 0। আর এটা হয়ে যাবে কি? s। 0 হলে s হয়। ওকে, প্রত্যেকে নোট করো, 0 হলে কি হয়? s হয়। জিরো হলে কিন্তু এস হয়। আর এস এর মধ্যে কি থাকে? মানে একটাই কি থাকে? 0 হলে কি থাকে? একটাই মাত্র সেল থাকে। সেই একটাই মাত্র সেলটা কিরকম হবে? না এইখানেই লিখো। এটা ব্যাপারটা হচ্ছে গিয়ে 0 হলে কি হয়? না একটাই মাত্র বক্স থাকে। 0 হলে কি হয়? একটাই মাত্র বক্স থাকে। আর এসগুলোকে এখানে লিখে দাও, কারণ এখানে আমরা এক্সগুলো ক্যালকুলেট করি কোনখানে? এল এর ক্ষেত্রে। এল ইকুয়াল টু 0 হলে এস হয়, এল ইকুয়াল টু 1 হলে পি হয়, এইভাবে। তো এক্ষেত্রে যদি 0 হয় তাহলে এটা কোন নাম্বার সেলের এস? 2 নাম্বার সেল। তার জন্য এটা লিখবো 2s। আর এই 2s এর মধ্যে অপোজিট স্পিনে কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। তাহলে এইভাবে এখান থেকে এতটা অবধি দাগ টানবো। ওকে, এই সাইডটা কিন্তু নয়। এরপরে আসছে 1। যখন 1 হয়, সেই 1 হলে এটাকে আমরা কি বলি? পি বলি। কি বলি? পি বলি। আর পি এর ক্ষেত্রে এর ভ্যালুটা কি কি হতে পারে? পি এর ক্ষেত্রে এর ভ্যালুটা হতে পারে কত? না -1 টু +1। তাহলে কত হবে? -1 থেকে +1 হলে একটা হবে -1, একটা হবে 0, একটা হবে +1। তার মানে এই যে পি যে সাবসেল, সেই সাবসেলের মধ্যে কতগুলো কক্ষক থাকে বা অরবিটাল থাকে? 3টা। একটাকে আমরা বলি পিজেড, একটাকে বলি পিএক্স, একটাকে বলি পিওয়াই। তার মানে এর মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? 1 2 1 2 1 2 1 2। মানে টোটাল এই 2 নাম্বার সেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে? 2 নাম্বার সেলের মধ্যে ইলেকট্রন থাকবে 1 2 3 4 5 6 7 8। এখানে লিখবে 8টা ইলেকট্রন। কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা, এরপর 3 নাম্বার বের করবে, দেন 4 নাম্বার বের করবে, এইভাবে কিন্তু ছকটা বানাবে। আর যদি ছকটা তোমরা বানাতে কোনো রকমভাবে অসুবিধা সৃষ্টি হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে এই ছকটা বানিয়ে তোমাদেরকে কিন্তু উপস্থাপন করব। ওকে, আজকের ভিডিওটা এতটুকু অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।